এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু 500 টাকাটা 1000 টাকা করে দিচ্ছেন। আমি বলছি এইভাবে ডিরেক্ট টাকা ট্রান্সফার তো আপনিও করতে পারতেন, কিন্তু আপনি না করে স্ট্রাকচার ডেভেলপমেন্টে গেলেন কেন? এটা দেখুন, আত্মনির্ভরতার পথে বিবেকানন্দ বলতেন পৃথিবীর সব সম্পদ যদি একটা গ্রামে ঢেলে দেওয়া যায়, তবু সেই গ্রাম যদি আত্মনির্ভর না হয় সেই সম্পদের কোনো মূল্য নেই। ঠিক তাই, যেভাবে ওই টাকা দিচ্ছে টাকার মূল্য নেই। এবং আজকে আমাদের বিজেপি সরকারও দিচ্ছে অন্য জায়গায়, তার চেয়ে বেশি দেবো, আমরা আসলে 3000 দেবো, এরকম কথা আমাদের অনেক নেতা আগের থেকেই বলেছেন। তাই বিজেপি যা বলে তা করে। তাই এটা 500 টাকা 1000 টাকা করেছে, এটা কোনো ব্যাপার না। মোদিজি কৃষকের খাতে বহু টাকা দিচ্ছে, আরও ভাতা দিচ্ছে বিভিন্নভাবে, প্রতিবন্ধী ভাতা দিচ্ছে, বিভিন্ন ভাতা দিচ্ছে, সেই ভাতাগুলো যেমন দিচ্ছে। তাই এই যে 500 টাকা, এটা মানুষকে অপমান করা, বা 1000 টাকা দেওয়াই উচিত না, এত কম দিলে বেশি দিতে হয়। তাই ওইটা নিয়ে কৃতিত্বের কিছু নেই, ওটা ভোট কেনার জন্য ভোলানোর জন্য দিচ্ছে। তাই ওটা কোনো বিষয় না। আসলে হচ্ছে মানুষের আত্মনির্ভরতা, নিজে কিছু করে খাবে, নিজের পায়ে দাঁড়াবে, স্বাবলম্বী বোধ, সে ঝান্ডা টানবে না, কারো দয়ায় চলবে না, এটা বিজেপি চায়। একদমই তাই। এবারের লোকসভার দিকে যদি নজর রাখি, প্রার্থী তালিকা দেখে বোঝা যাচ্ছে অনেক বরিষ্ঠ নেতা এবং সিটিং এমপি তাদেরও কিন্তু স্থান বদল হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে। এই রানাঘাটের মাটি একেবারে কামড়ে পড়ে আছেন 2019 থেকে, আপনার কোনো অদল বদল নেই। কিছু কি কেন্দ্রে আমরা যখন গ্রাউন্ড রিপোর্টে যাই, সাধারণ মানুষ বলছে যে তো নেতা আসে নেতা চলে যায়, আমাদের ভোট আসে ভোট চলে যায়, আমাদের কথা আর কেউ মনে থাকে না। সেইখানে দাঁড়িয়ে রানাঘাটের যে মাটি কামড়ে থাকার এই যে একটা অনুপ্রেরণা, এটা পান করতে গিয়ে দেখুন, আমি ছোটোবেলা থেকে সমাজসেবার কাজ করতাম, মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি, মানুষের নিয়ে কাজ করি। তাই এমপি হয়েও সেই কাজটা বলিনি। 6 মাস আমাকে সরকারি কাজে বাইরে থাকতে হয়, দিল্লিতে থাকতে হয়। বাদ বাকি সময় আমি প্রতিদিন প্রোগ্রাম, আমার পেজ যারা ফলো করে তারা দেখে যে দিনে কত, এই প্রান্ত থেকে ওই প্রান্তে, এই প্রান্ত থেকে ওই প্রান্তে কী করে চলছে, এই লোকটা কি করে এটা এতটা করতে পারে, এই ভাবনা। তাই জনতা আমাকে চেয়েছে দ্বিতীয়বারের জন্য। প্রার্থীর অদল বদল হয়। আমি একটা কথা আপনাকে একটু জেনে নেব, আপনার এই পাশেই একেবারে হুগলি, রচনা ব্যানার্জি প্রার্থী হয়েছে, প্রচুর কলকারখানা এসেছে, সেই কলকারখানার কোনো ধোঁয়া আপনার চোখে এসেছে? দেখুন, এখানে আমি প্রথম থেকে মানুষের সঙ্গে আছি, আর প্রতিদিন প্রোগ্রাম করি। নির্বাচনটা এই সময় যেমন ঘুরছি, সারা বছরই আমি একইভাবে এখানে থাকলে কাজ করি। আবার দিল্লিতে গেলেও এই যে CSR ফান্ড, যে উন্নয়নগুলোর কথা বললাম, আমি দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াই, কীভাবে এই টাকাগুলো নিয়ে সরাসরি এখানে তো রাজ্য সরকারের মাধ্যমে কোনো সহযোগিতা, কোনো স্কিম কেন্দ্রে যায় না। তাই কি করে NGOর মাধ্যমে কিভাবে এই কাজগুলো সরাসরি কোন স্কিমটা সেন্ট্রালি করা যেতে পারে, এ ভাবনা ভেবে ভেবে অনেক ঘোরাঘুরি করে যে উন্নয়নটা করেছি, এটা হচ্ছে মানুষের দিকে তাকিয়েই আমি করেছি। তাই মানুষ ভালোবেসেছে। সার্ভে রিপোর্টে যে অ্যান্টি ইনকামব্লেন্সি যে থাকে, সেটা কিন্তু এখানে নেই রানাঘাটে। রচনা ব্যানার্জি যে ধোঁয়া দেখতে পেয়েছেন এসেই হুগলিতে, সেই ধোঁয়া কি আপনি একটু দেখতে পেয়েছেন চোখে? ও তো মজা করে সবাই বলে বিড়ির ধোঁয়া দেখেই বোধহয় শিল্প ভেবেছে, কারণ তো আসলে তো শিল্প বন্ধ। মজা করে দেখছিলাম, বলে এই বিড়ি খাস না, রচনাদি বলবে এটা আবার শিল্প হচ্ছে। তা আসলে তো পশ্চিমবাংলার শিল্প সবই তো উঠে গেছে, একমাত্র বোমা শিল্প, অস্ত্র শিল্প, চপ, পাশবালিশ, চপ শিল্প, মুড়ি শিল্প, পাশবালিশ শিল্প, এইগুলো আছে। তো এইগুলো তালিকায় ধরে সংখ্যায় ফার্স্ট হয়েছে, সেই হিসাবে হতেই পারে। কি কি কাজ বাকি রয়ে গেল রানাঘাটের জন্য, আরও যেগুলো আরও আগামী দিনে মানুষ সুযোগ দিলে যেগুলো করবেন? মূলত হচ্ছে চৈতন্যের অবতারের ক্ষেত্র আমার লোকসভা। তাই চৈতন্যদেবকে কেন্দ্র করে সারা বিশ্ব মাতোয়ারা, আজকে কৃষ্ণ নামে সারা বিশ্ব মাতোয়ারা হচ্ছে ইস্কন দ্বারা। বিশ্বের সর্ববৃহৎ মন্দির হয়েছে। আমরা যদি আশপাশকে জুড়ে দিই, যেমন শান্তিপুরের তাঁতের শাড়ি, কৃষ্ণনগরের মাটির পুতুল, নবদ্বীপের কাঁসা পিতল শিল্প, এবং তার সঙ্গে সঙ্গে কীর্তিবাসের জন্মস্থান ফুলিয়া, শিবনিবাস মন্দির, কৃষ্ণনগরের গোপাল ভাঁড়, রাজা কৃষ্ণচন্দ্র, শান্তিপুরের অদ্বৈত, এগুলো নিয়ে ওয়ার্ল্ড হেরিটেজ হতে পারে। সারা বিশ্বের সনাতনীরা এই ভূমিতে এসে, যেমন জেরুজালেমে সারা দুনিয়ার খ্রিস্টানরা যায়,
মক্কায় যেমন সারা দুনিয়ার মুসলিমরা যায়, ঠিক তেমনি কলিযুগের অবতারের সেই তীর্থভূমিতে সারা বিশ্বের প্রাচীন ধর্মের ধারক বাহকরা এখানে আসবে, এটাই ক্যাপিটাল হবে, এটাই আমার করার ইচ্ছা। সিএ নিয়ে কিন্তু দুটো বক্তব্য, আমার একদম শেষের প্রসঙ্গ সিএ নিয়ে কিন্তু দুটো বক্তব্য সামনে আসছে। তৃণমূল বলছে এই রাজ্যের মানুষকে আমরা ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না, যেমনটা আসামে দেখেছিলাম। দ্বিতীয় কথা হচ্ছে সিপিএম বলছে পরিষ্কার যে কাগজ আমরা দেখাবো না। দেখুন, সিএর জন্য আসামের ডিটেনশন ক্যাম্প হয়নি, সেটা হয়েছে রাজীব গান্ধীর চুক্তির জন্য 84 সালে। ইন্দিরা গান্ধী তার পরবর্তীকালে ইন্দিরা মুজিব চুক্তির জন্য এই সিএর ব্যাপারটা এসে গেছে। তাই সিএ হচ্ছে সবাইকে নাগরিকত্ব দেওয়া, সবাইকে বলতে আমরা 3টি দেশ যাদের, অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, 3টে ইসলামিক কান্ট্রি, তাই ইসলাম ধর্মের মানুষ বাদ দিয়ে তাদের নাগরিকত্ব এখানে দেখো। আর ভারতবর্ষে যারা মুসলিম ভালোবেসে আছে তারা তো থাকবেই, একজনকেও আমরা তাড়াবো না। তাই এইখানে আমাদের নীতি একদম স্পষ্ট, আমরা সিএ লাগু করব। আর নিঃশর্ত করলে পরে রোহিঙ্গারা বিস্ফোরণ করলে পরে কি হবে, তালিবান নাগরিক হয়ে যাবে নাম পাল্টে দিয়ে, ওই হিজবুলি মুজাহিদিন এখানে নাগরিক হয়ে যাবে। তাই একটু পরিচিতি, কোনো স্লিপ না থাকলে কি করে নাগরিকত্ব দেওয়া যাবে? তবে আগের থেকে যারা বাস করছে এখানকার বিশিষ্ট নাগরিক, জনপ্রতিনিধি, তারা পরিচয় দেবে, আমি চিনি, জানি, এতদিন ধরে উদ্বাস্ত এই নামে সে বাস করছে, একে নাগরিকত্ব দেওয়া হোক, তিনি নাগরিকত্ব পাবেন। তাই কেউ বাদ যাবে না। কিন্তু আমরা তালিবানকে দেব না, রোহিঙ্গাদের দেব না, এবং লস্করি তৈবাকে দেব না, জামাতি ইসলামের লোকেদের এখানে নাগরিকত্ব দেব না। যারা দেশকে ধ্বংস করবে সে অন্য কেন আমাদের হিন্দু ধর্মে হলেও তাকে আমরা দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করব। এই যে লড়াই, অলোকেশ দাস সিপিআইএমের প্রার্থী দাঁড়িয়ে পড়েছেন এবার রানাঘাটে, একেবারে তৃণমূলের তো আগের বাড়ি হেরে গিয়েছেন আপনার কাছে, কিন্তু অলোকেশ দাস এবার নতুন ফিল্ডে, কি বলবেন? ওর পরিচিতি তো ওই ইউনিভার্সিটির আগুন দেওয়া, মানে গুন্ডাগর্দি করা লোক। মানুষ ওটা চায় না বলেই তো সিপিএমকে হটিয়ে তৃণমূলকে এনেছে। তাই আবার অলোকেশকে চায় নাকি? এত বোকা লোক আছে নাকি কেউ? এবং ওদের যে প্রয়োজনীয়তা শেষ বাংলায় আগেই বোঝা গেছে। আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন রমা বিশ্বাস, তিনি ছিলেন রানিং এমএলএ এবং জেলার সভাধিপতি ছিলেন একটা সময়, অর্থাৎ সারা জেলায় তার একটা প্রভাব ছিল। সেই আমলে তাকে 6%-এর মধ্যে তার এমএলএ সিটে বেঁধে রেখেছিলাম। আর অলোকেশ দাস ওই গোটা 6 ভোট পাবে।